আমরা 2017 সালে ফ্লাডে আক্রান্ত হয়, সেই সময় বামফ্রন্টের পক্ষ থেকে তাদের তালিকা করেছে, আমরাও তালিকা করেছি। তৃণমূলের নেত্রী দিদি সেই মানুষের সমস্ত ফ্লাডের টাকা আসলো, সেই টাকাকে আত্মসাৎ করলো। তারপরে মোদী যখন লকডাউন ঘোষণা করলো, সেই লকডাউনে হরিশ্চন্দ্রপুর সহ মালদা জেলার 1,41,000 মাইগ্রেন্ট লেবার, সারা বাংলার লেবার হঠাৎ করে 24শে মার্চ যখন ঘোষণা করলো, তাদের মায়েরা, তাদের পরিবারের লোকজন আমাদের কাছে টেলিফোন করে বলছে এবং অধীরদার কাছে বলছে, সেই সময় সারা ভারতবর্ষের মাটিতে বিরোধী দলের কণ্ঠ হিসাবে একটা মানুষের নাম পার্লামেন্টে মানুষ দেখেছে, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। এবং সেই অধীর রঞ্জন চৌধুরী তিনি কেরল বামফ্রন্টের সরকার, রাজস্থান কংগ্রেসের সরকার, এই দুটো সরকারের অনুমতি নিয়ে রেল মন্ত্রককে দিয়ে সারা বাংলার মালদা মুর্শিদাবাদে যখন মাইগ্রেন্ট লেবারদেরকে পশ্চিম বাংলায় ঢোকালেন, সেই দিন এই নেত্রী তিনি আজকে বিভাজনের রাজনীতি করে সেই সময় বলছে করোনা এক্সপ্রেসকে বাংলায় ঢুকিয়ে দিল। ধিক্কার জানাই সেই মমতা ব্যানার্জিকে। আজকে 650 কোটি টাকা খরচ করে পিকের টিম মুসলিম গ্রামে দোকানে আনাচে কানাচে গিয়ে বলছে, মুসলিম ভাই যদি বাঁচতে চাও দিদিকে ভোট দাও। আমি বলতে চাই, দিদি এত প্রেম আপনার উছলে পড়ছে, যখন আপনি দুবার রেলমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায়, সেদিনের প্রেম আপনার কোথায় ছিল? বাংলার মানুষ আজকে জানতে চায়। মুকুল রায় আপনার দলের এমপি, সে রেলমন্ত্রী হয়েছিল, সেদিন আপনার সে প্রেম কোথায় ছিল? আজকে সেটা মাথায় রাখতে হবে। তাই আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী এসেছেন, তিনি আজকে আমাদের হরিশ্চন্দ্রপুরের মানুষের কাছে আজকে নতুন নয়, যখন ডেকেছি তখন উনি এসেছেন। আপনারা বাম এবং কংগ্রেসের কর্মীরা এখানে অম্বরমত্র বললেন, অধীরদার সামনে হাত তুলে বলুন, অতীতের গ্লানি আপনারা দূর করে আপনারা বাংলাবাদ যে খুনি তৃণমূলকে পরাস্ত করে সংযুক্ত মোর্চার কংগ্রেস মনোনীত প্রার্থী হাত থেকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের জন্য লড়াই করার সুযোগ দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে আমাদের সেই প্রিয় নেতা তার মূল্যবান বক্তব্য রাখছে। আপনারা আমাদের ভরসা, আপনারা আমাদের সাহস, আপনারা আমাদের আশা, আপনারা আমাদের নির্ভরতার প্রতি। সকাল দেখলে যেমন বোঝা যায় গোটা দিন কেমন যাবে। হরিশ্চন্দ্রপুরের সভা বলছে মুস্তাক ভাই এমএলএ হবে, এতে কোনো দ্বিমত নেই। প্রশ্ন একটাই, গতবারের থেকে কত বেশি ভোটে জিতবে? তৃণমূল বিজেপি হরিশ্চন্দ্রপুরে জায়গা হবে না। আমরা ঠিক করেছি বহরমপুর থেকে হরিশ্চন্দ্রপুর বাজবে শুধু পরিবর্তনের সুর। তৃণমূল আর বিজেপি দুজনাই থাকবে দূর আর দূর। কিসের জন্য মানুষ তৃণমূলকে বিজেপিকে ভোট দেবে বলুন? কিসের জন্য? এই বাংলার 12টা বাজানোর জন্য? আপনার জীবনের অভিজ্ঞতা কি বলছে? আপনার 10 বছরের অভিজ্ঞতা কি বলছে? পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের আমলে আপনার জীবনের অভিজ্ঞতা কি বলছে? 7 বছরের বিজেপি সরকারের আমলে? এটা অস্বীকার করার আছে যে ভারতবর্ষে কংগ্রেস যদি দুর্বল হয়, সাম্প্রদায়িক শক্তির তাকাত বাড়ে। যে মুহূর্তে ভারতবর্ষে কংগ্রেস দুর্বল হয়েছে, বিজেপি পার্টির তাকাত বাড়ছে। আর বিজেপি পার্টির তাকাত বাড়া মানে ভারতবর্ষের সাধারণ মানুষ ধর্মের নামে বিভাজিত করার রাজনীতিতে বিভক্ত হচ্ছে। এতে কি দেশের ভালো হবে? এতে কি দেশের মঙ্গল হবে? পৃথিবীর কোন দেশ
সাম্প্রদায়িকতার রাজনীতি করে বড় হতে পেরেছে না। সাম্প্রদায়িকতার রাজনীতি পৃথিবীর যে দেশে হয়েছে সে দেশ ধ্বংস হয়ে গেছে, সে দেশ পিছিয়ে গেছে। পাকিস্তান দেখুন, আফগানিস্তান দেখুন, ইরাক দেখুন, সিরিয়া দেখুন, পিছিয়ে গেছে। ধর্মের নামে কোনো দেশ কখনো বড় হতে পারে না। ধর্ম আমার অন্তরে, ধর্ম আমার বিশ্বাসে। আমি হিন্দু ধর্মের মানুষ, পবিত্র গ্রন্থ গীতাকে বিশ্বাস করি। আপনি মুসলিম ধর্মের মানুষ, আপনি আরকানাল দিনে বিশ্বাস করেন, উমল কিতাব পুরাণে বিশ্বাস করেন। অসুবিধা কিছু তো হয়নি কাউরি। আজ নতুন করে সমস্যা তৈরি হচ্ছে কেন? যুগ যুগ ধরে আমরা তো একইভাবে বড় হয়েছি, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। রে মাইক বাড়া, তুমি কি তৃণমূলের লোক নাকি রো? এবার পাওয়া যাচ্ছে? এখনো যাচ্ছে না বাইরে আবার? কি গো, তুমি তৃণমূলের লোক আছো? তাই এই এলাকার মানুষ কংগ্রেসের লোক, এখন বুঝাচ্ছে কংগ্রেসের লোক। তাই এই এলাকার মানুষ আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন, স্বাধীনতা পর থেকে এতগুলো বছর আমরা পার করলাম, প্রায় 70 বছর। কখনো কোনো নাগরিকত্ব নিয়ে আলোচনা হয়েছে? কোনো এনআরসি নিয়ে আলোচনার দরকার পড়েছিল? তাদের দেশের কোনো ক্ষতি হয়নি। যেদিন থেকে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে সেদিন থেকে ভারতবর্ষের সংবিধান মোতাবেক সংবিধান রচনার পর থেকে আইন করে নাগরিকত্ব আইনের ব্যবস্থা করা হয়েছে। স্বাধীন ভারতবর্ষে যারা নাগরিক, স্বাধীনতার সময় যারা এদেশে ছিল, সংবিধান রচনার সময় যারা এদেশে ছিল, তারা তো এই দেশেরই মানুষ। আমরা নতুন করে কিসের প্রমাণ দিতে যাব? আজকে নতুন করে নাগরিকত্ব আইন কেন খাড়া করা হচ্ছে? ভারতবর্ষের মানুষ যখন রুটি চাইছে, রুজি চাইছে, চাকরি চাইছে, কাজ চাইছে, কৃষিকাজে ন্যায্য মূল্য চাইছে, কারখানা চাইছে, শিল্প চাইছে, সেগুলোকে ভুলিয়ে দাও, কারণ বিজেপি পার্টি দিতে পারবে না। তাই কি দেওয়া হচ্ছে? সাম্প্রদায়িকতার বিষাক্ত তরল আপনার গলায় ঢেলে দেওয়া হচ্ছে। আপনাকে বলা হচ্ছে এদেশের সব থেকে বিপদের কারণ মুসলমান। তারা কোত্থেকে এসছে? বাংলাদেশ থেকে। কিভাবে এসছে? উই পোকার মতো নাকি চলে এসছে। আমরা ভারতবর্ষের সরকারকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান অন্যায়ভাবে আমার দেশে প্রবেশ করেছে, তাহলে এতবার যে বাংলাদেশ যাচ্ছেন, সেখানে গিয়ে তো সরকারের সঙ্গে আলোচনা করছেন না। আপনি আমেরিকায় যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, আমাদের দেশের সমস্যা নিয়ে কথা বলতে, আমাদের বিমান দরকার, অস্ত্র দরকার, কথা বলতে। তাহলে বাংলাদেশে যখন যাচ্ছেন তখন আমার দেশের সমস্যা, ওখানকার মুসলমানরা সব চলে এসছে, তার জন্য আমরা বেকার হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি, এ কথা বাংলাদেশের সরকারকে তো বলছেন না। কারণ আপনি জানেন এটা সত্য নয়, আপনি জানেন এটা মিথ্যা কথা। যদি বলেন আমি কি করে জানলাম, তাহলে শুনুন। নাগরিক আইন পার্লামেন্টে আনার সময় আমরা বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, ধর্ম নিরপেক্ষ দেশে কখনো ধর্মের নামে নাগরিক আইন আনা যায় না। আমরা বলেছি, আমিও বিতর্কে অংশগ্রহণ করেছি। তারপর এই নাগরিক আইনটাকে বিচার করার জন্য একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়। ঘটনাচক্রে সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির আমি মেম্বার ছিলাম। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম ভারত সরকারের অফিসারদের, আচ্ছা বলুন তো, এত যে বলছেন কোটি কোটি লোক সব বাইরে থেকে ঢুকে গেল, নাগরিকত্ব দিতে হবে তাদের, তারা সব নাগরিক হয়ে গেছে,
দেশকে তারা ক্ষতি করে দিচ্ছে, উই পোকা ঢিপি লেগে গেছে ভারতবর্ষে। তো কতজন বাইরের লোক, অন্য দেশের লোক কতজন এসে আমার দেশে নাগরিক হতে চাইছে, কটা দরখাস্ত জমা পড়েছে জানাবেন? তো বলল উত্তরে 31,724টা। পাকিস্তান থেকে এসছে, আফগানিস্তান থেকে এসছে, সিংহল থেকে এসছে, নেপাল থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, সব মিলিয়ে কত? 31,724। তাহলে এই যে সরকার বলছে কোটি কোটি বাংলাদেশে ঢুকে গেছে, সব খেয়ে নিল, আমাদের চাকরি খেয়ে নিল, ব্যবসা খেয়ে নিল। সরকারের পরিসংখ্যান তো তার উল্টো কথা বলছে। মাত্র 31,724 জন কেন? তাহলে আমার দেশে এসে কয়েক কোটি মানুষ নাগরিকত্বের দাবি জানালো না কেন? কারণ নেই তাই জানায়নি। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছে, আমার বাবা মা ওপার দেশে, ওপার বাংলা থেকে এসেছে। তা আমি পার্লামেন্টে বলেছিলাম নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে যে আপনি খামোখা ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করছেন, হিংসা তৈরি করছেন, তাদেরকে গালাগালি দিচ্ছেন, অপমান করছেন। আপনার সামনে দাঁড়িয়ে আছে অধীর চৌধুরী, আমি বাংলাদেশি, পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছি আমি বাংলাদেশি। তোদের যদি বাপের ক্ষমতা থাকে আমাকে দাঁড়ায়। এগুলো নির্বাচনে ভোট পাওয়ার কতগুলো হাতিয়ার, বাকি কিছু না। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে, মালদাতেও আছে, আমার জেলাতেও আছে, তারা সবাই নাগরিক। আবার এখান থেকে কিছু লোক ওপারে চলে গেছে, ওপারের নাগরিক হয়ে গেছে। যারা যেখানে থেকেছে তারা সেখানকার নাগরিক। এখন নতুন করে আমি আইন তৈরি করে যা খুশি তাই করতে তো পারবো না। মাঝখান থেকে বিপদ হচ্ছে কাদের জানেন? গরিব মানুষের। যদি বলেন কেন? এই যে মনে করুন এনআরসি 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 করে ভয় দেখানো হচ্ছে। এনআরসি শুধুমাত্র আসামের জন্য। ভারতবর্ষের অন্য জায়গায় যদি এনআরসি এতই কাজের হবে, তাহলে বিজেপির হাতে 19-20টা রাজ্য আছে ভারতবর্ষে, সেখানে এনআরসি কেন চালু হচ্ছে না বলুন? ওরা জানে এটা আরেকটা। আসামে ওরা এনআরসি চালু করতে গেল, এনআরসি চালু করতে গেলে কি দেখা গেল? 19 লক্ষ মানুষকে চিহ্নিতকরণ করা হয়েছে, কি তারা নাকি বিদেশি। এবার 19 লক্ষ লোকের মধ্যে দেখা গেল 14 লক্ষ হিন্দু বার হয়ে গেল। এখন বিজেপি বলছে এনআরসি মানি না, কোন দিকে যাবে? সেই হিন্দু যারা, তাদের কেন বিপদ হয়েছে জানেন? আসাম বন্যা প্লাবিত এলাকা, এই গ্রাম এবার ভাসে তো ওই গ্রাম এর পরের বার ভাসে। মালদা যেমন ভাঙন প্রবণ এলাকা, মারুম বরকাত গনি খান চৌধুরী আমাদের রক্ষা করেছেন, তেমনি আসাম হচ্ছে বন্যা প্রবণ এলাকা। মনে করুন এবছরের বন্যায় ঘর বাড়ি সব উড়ে চলে গেল, তা নিজেকে বাঁচাবে না বাপ ঠাকুরদার জন্মের কুণ্ডলী পুঁথি পত্র সব রক্ষা করবে বলুন তো? এবার গরিব মানুষ, বন্যা হয়েছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে, কাজের জন্য এক জেলা থেকে আরেক জেলায় চলে গেছে, তারা কাগজপত্র কোথায় পাবে? এখন সরকার বলছে এনআরসি করতে গিয়ে তোমাদের ঠাকুরদের দেশে ছিল কিনা দেখাও, তোমার ঠাকুরদার ঠাকুমা ছিল কিনা দেখাও, তাদের জন্ম তারিখ দেখাও, তারা কি করতো দেখাও, তারা কোন গ্রামে ছিল দেখাও, সে গ্রামের ঠিকানা দেখাও, পারবে? মাঝখান থেকে কি হলো? 14 লাখ গরিব, 5 লাখ গরিব হিন্দু মুসলমান, তাদের জানের জ্বালা হয়ে গেল। কি হয়েছে বলুন? কোন লাভ হয়েছে? ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, কিছু লোককে আটকে রাখা হয়েছে। গত 2 মাসে 30 জন মানুষের মৃত্যু হয়েছে, 30 জনের মধ্যে 26 জন হিন্দু, 4 জন মুসলমান। কি করবেন আইন নিয়ে? এই আইন নিয়ে ভাজা করে খাবেন? এই আইন নিয়ে ভারতবর্ষের কি উন্নতি হবে? আমি শুনি বিদেশে চিহ্নিত করার জন্য আইন আছে, ভারতবর্ষের আইন মোতাবেক নাগরিক হয়। ভারতবর্ষের সরকার বলছে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ওপার বাংলা থেকে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছো তাদেরকে নাগরিক দিব। এবার মনে করুন যারা এই রাজ্যে আছে তাদেরকে সরকার ঘুরিয়ে বলছে যে এ রাজ্যের হিন্দু, তোমরা নিজেকে প্রমাণ করো তোমরা রিফিউজি, তারপর তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে।
তাহলে তোমার নাগরিকত্ব এখন যা আছে সেটাকে বর্জন করো। তোমার নাগরিকত্ব অনুযায়ী তুমি পঞ্চায়েত, স্কুল, ভাতা সব পাও, সেগুলোকে ত্যাগ করো। ত্যাগ করে তুমি দরখাস্ত করো, তারপর তোমাকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই বাংলার হিন্দু, বাংলার মুসলমান সতর্ক থাকবে। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রতিটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। বিজেপি পার্টি হিন্দু সাম্প্রদায়িকতা রাজনীতি করে হিন্দুদের নয়, হিন্দু মুসলমান উভয়ের 12টা বাজাতে চাইছে। আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করি। যুগ যুগ ধরে ভারতবর্ষের স্বাধীনতার জন্য হিন্দু মুসলমান সবাই লড়াই করেছে, সবাই প্রাণ দিয়েছে। স্বাধীনতার সময় শুধু 35,000 আলেম শহীদ হয়েছিল, অনেকে হয়তো জানেন না। ভারতবর্ষে যখন ব্রিটিশ রাজত্ব চলছে, তখন ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার দাবি তুলেছিল কে জানেন? মৌলানা হযরত মোহানি, তিনি একজন মুসলমান। ভারতবর্ষের মহাত্মা গান্ধী, তিনি যখন ব্রিটিশের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করছেন, তখন তিনি জিজ্ঞেস করছেন সবাইকে, নাম কি দেব আন্দোলনের? ব্রিটিশকে তো বলবো, ব্রিটিশ তুমি ভারতবর্ষ থেকে চলে যাও, ভারতবর্ষ আমরা স্বাধীন করতে চাই, আন্দোলনটার নাম কি হবে? সবারই মধ্যে মেহের আলী বলে একজন উঠে বলল, গান্ধীজি এটার নাম হোক ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি গ্রহণ করলো এবং নাম হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। এই যে তেরাঙ্গা পতাকাটা দেখছেন, ভারতবর্ষের স্বাধীনতার তেরাঙ্গা পতাকা, একদিকে গেরুয়া রং হিন্দুত্বের প্রতীক, একদিকে সবুজ রং ইসলামের তেজ, মাঝে সাদা রং শান্তির প্রতীক। জানেন এই তিরঙ্গা পতাকা কে তৈরি করেছিল? সুরাইয়া বলে একজন মুসলমান মহিলা। আজকে ভারতবর্ষের মানুষ ইতিহাস জানি না বলে অনেক বিভ্রান্তি হচ্ছে। ইতিহাসকে বিকৃত করে ভারতবর্ষের মানুষের কাছে প্রতিষ্ঠিত করা হচ্ছে। যারা সরকারে আছে তারা নতুন ভাবে ইতিহাস লিখতে চাইছে, আসল ইতিহাস তারা বলতে পারে না। কারণ ব্রিটিশের বিরুদ্ধে যখন লড়াই হয়েছিল ভারতবর্ষে স্বাধীনতার, তখন একটা বিজেপির নেতা কর্মী, একটা আরএসএস এর নেতা কর্মী, একটা বিশ্ব হিন্দু পরিষদের নেতা কর্মী, তারা না জেল খেটেছে, না ব্রিটিশের বিরুদ্ধে লড়েছে, না আন্দোলন করেছে, না ফাঁসির মঞ্চে গেছে, কেউ না। কারণ তারা তখন বলতো ব্রিটিশ শক্তিকে সাহায্য করতে হবে, ভারতবর্ষের হিন্দুরা সব ব্রিটিশকে মদত করো, স্লোগান ছিল আজকের আরএসএস, আজকের বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের। মনে রাখবেন হিন্দুরা, মনে রাখবেন মুসলমানরা। এ দেশ যখন স্বাধীন করতে হয়, ক্ষুদিরাম একটা হিন্দু, তাকে শহীদ হতে হয়। ভগৎ সিং একজন শিখ, তাকে শহীদ হতে হয়। আশফাকুল্লাহ একজন মুসলমান, তাকে শহীদ হতে হয়। আপনারা কি জানেন এই আশফাকুল্লাহ, এই শহীদ ক্ষুদিরাম, এই ভগৎ সিং কেন দেশের জন্য শহীদ হয়েছিল? তারা ভারতবর্ষকে নিজের দেশ মনে করত। তারা হিন্দুর জন্য শহীদ হয়নি, মুসলমানের জন্য শহীদ হয়নি, দেশের জন্য শহীদ হয়েছিল। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রেস বলতে চাই, তারা যে ভারতবর্ষের স্বাধীনতার লড়াই করেছিল, সেই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দেব না। हिंदुस्तान की आजादी की शाम ना होने देंगे, शहीदों की कुर्बानियों की बदनाम ना होने देंगे। बचे रहे जब तक एक लहू खून अपने रंगों में, बचे रहे जब तक एक बूंद की लहू अपने रंगों में, भारत माता की आंचल को नीलाम ना होने देंगे। তাই আমরা হিন্দু মুসলমান ভারতবর্ষকে দুর্বল হতে দেব না। মোদীদের মতন হিন্দুরা আসল হিন্দু নয়, মোদীরা উড়ে এসে জুড়ে বসা হিন্দু। এরা হচ্ছে হিন্দুত্বকে নিয়ে কারবারি করা হিন্দু, হিন্দু ধর্মকে নিয়ে বেনিয়াগিরি করার হিন্দু। এরা হচ্ছে ভারতবর্ষের আসল অনুপ্রবেশকারী, এরা হচ্ছে ভারতবর্ষের আসল উইপোকা। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভিতর খতম করতে চাইছে এই বিজেপি নামক উই পোকার দল। তাই সতর্ক থাকবে। এই যে আজকে ভারতবর্ষকে এত শক্তিশালী দেখছেন, অবদান কাদের? হিন্দুদের অবদান, শিখদের অবদান, খ্রিস্টানদের অবদান, মুসলমানদের অবদান, সকলের আছে। যখন ভারতবর্ষ পাকিস্তানকে মেরে বাংলাদেশ কেড়ে নিল,
তখন হিন্দু মুসলমান ফৌজ সবাই মিলে লড়েছে। আজকে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে কাশ্মীর সীমান্তে হিন্দু মুসলমান সবাই, চীনের বিরুদ্ধে লড়ছে লাদাখ সীমান্তে হিন্দু মুসলমান সবাই। তাহলে আমরা এখানে কি করছি? আজকে ভারত সরকার যখন বলে পাকিস্তান তাকে দেখে নেব, আমার হাতে অস্ত্র আছে, তখন তাকে বলি আমি এই অস্ত্রটাকে পাকিস্তান পর্যন্ত ধাক্কা দিয়ে ঠেলে পাঠানোর জন্য একটা ক্ষেপণাস্ত্র দরকার। ধাক্কা দিয়ে না পাঠালে অস্ত্র এক দেশ থেকে আরেক দেশে যাবে না। এই ক্ষেপণাস্ত্রকে ইংরেজিতে বলা হয় মিসাইল। এই মিসাইল থাকলে আমি কলকাতায় বসে পারমাণবিক বোমা রাওয়ালপিন্ডিতে ফেলতে পারবো। আপনারা কি জানেন ভারতবর্ষের সামরিক বাহিনীকে এই ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্র থাকার কারণে আমরা পাকিস্তানকে ধমকে দিতে পারি, এই ক্ষেপণাস্ত্রের জনককে এপিজে ডাক্তার আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। হিন্দুদের আপত্তি আছে, মুসলমানের আপত্তি আছে না? আপত্তি বিজেপি, ওকে ভোট করতে হয়, ওকে ভোট করতে হয়। দেশের উন্নতির জন্য ভোট করার কোনো গল্প নেই। মোদী বলে এই দেশকে ওরা নাকি শক্তিশালী করে দেবে, এই দেশকে নাকি ওরা শক্তিশালী করে দেবে। আজ নাকি ভারতবর্ষের নাম চারদিকে রোশন করে দিল, গৌরবান্বিত করে দিল। আমি মোদীকে বলতে চাই, আমাদের গ্রামে মোরগ পাওয়া যায়, সকালবেলায় মোরগ কক কক করে ডেকে উঠে, মোরগ ডাকার পর সূর্য উঠে, মোরগ ভাবে আমি ডাকলাম বলে সূর্য উঠল। তাহলে সূর্য ঠিক না মোরগ ঠিক? 214 সালের আগে ভারতবর্ষকে 54 বছর শাসন করলো কংগ্রেস, কংগ্রেস দেশকে শক্তিশালী করলো। আর গুজরাট থেকে নরেন্দ্র মোদী এসে বলছে আমি ভারতবর্ষকে বানালাম। তাহলে সেই মোরগের হাল হলো, সেই মোরগের হাল হলো। মোরগ যদি বলে আমি ডাকলাম বলে সূর্য হলো, সেটা যেমন হাসির কথা হয়, তেমন মোদী যদি বলে আমি এলাম দেশ শক্তিশালী হলো, সেটাও তেমনি হাসির বস্তি হয়। মোদী আর মোরগ বরাবর হয়ে যায়। এই এলাকার মানুষ আপনারা দেখুন মা তুঝে সালাম, এআর রহমান যখন গানটা গায় মা তুঝে সালাম, তখন আমাদের সকলে কি ভালো লাগে না? হিন্দুর ভালো লাগে না? মুসলমানের ভালো লাগে না? লাগে। এআর রহমান তাদের মুসলমান গায়ক, অসুবিধা তো কিছু হয়নি আমাদের। আদমজি প্রেমজি ভারতবর্ষের তথ্য প্রযুক্তির শিল্পের একজন মালিক, তার অধীনে লক্ষ লক্ষ ভারতবর্ষের যুবকরা চাকরি করছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই। সেটা যেন মুসলমান, কোন অসুবিধা হয়েছে আমাদের? ভারতবর্ষের সামরিক বাহিনী 1965 সালে ঘটনা বলি, ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, লাল বাহাদুর শাস্ত্রী স্লোগান তুলেছেন জয় জওয়ান জয় কিষান। পাকিস্তানের হাতে প্যাটন ট্যাঙ্ক, পাকিস্তান বলছে আমেরিকা পাকিস্তানকে যে প্যাটন ট্যাঙ্ক দিয়েছে কেউ তাকে ধ্বংস করতে পারবে না। আমেরিকা বলছে আমার হাতে তৈরি প্যাটন ট্যাঙ্ক পৃথিবীতে কেউ ধ্বংস করতে পারবে না। পাকিস্তান সেই প্যাটন ট্যাঙ্ক হাতে পাওয়ার পর ভারতবর্ষকে অ্যাটাক করে দিল। পাঞ্জাব সীমান্তে খেমকরণ সেক্টর, সেই খেমকরণ সেক্টরে পাকিস্তানের ফৌজ প্যাটন ট্যাঙ্ক নিয়ে ঢুকছে পাঞ্জাব দখল করবে বলে। ভারতবর্ষের সেনাবাহিনীর ঝামেলায় পড়ে গেছে, ঠেকাবে কি করে প্যাটন ট্যাঙ্ক? একজন বীর জওয়ান প্যাটন ট্যাঙ্কের মুখোমুখি দাঁড়িয়ে একটা জিপ ঘাড়ে কামান, একটার পর একটা প্যাটন ট্যাঙ্কে উড়িয়ে যাচ্ছে। তারপর একটা সময় এলো, সেই ফৌজ মারা গেল পাকিস্তানের গুটিতে। কিন্তু পাকিস্তানের পাঞ্জাব সেক্টরে খেমকরণে ঠোকা বন্ধ হয়ে গেল। পৃথিবীতে প্রমাণ হলো আমেরিকার তৈরি প্যাটন ট্যাঙ্ক শেষ কথা বলে না। জানবেন সেই ফৌজির নাম কি? সেই ফৌজির নাম আব্দুল রশিদ হামিদ, আব্দুল হামিদ। সেই ফৌজির নাম আব্দুল হামিদ। ইতিহাসের পাতায় 1965 সালের যুদ্ধের তথ্য বাড়িতে গিয়ে ইন্টারনেটে বার করবেন, আব্দুল হামিদের ইতিহাস পড়বেন, আপনারা জেনে যাবেন খেমকরণ সেক্টরে আব্দুল হামিদের সেই বীরত্বের কাহিনী। হিন্দু ভাই, মুসলমান ভাই, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? যখন লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি গান গায়, ধুন দিয়ে আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি, কখনো হাসি কখনো কাঁদি, আমাদের কি কোনো অসুবিধা হয়েছে? ভারতবর্ষের মানুষ যখন অস্ট্রেলিয়ার মাঠে ভারতবর্ষের ক্রিকেট
জয়ী হয়, ভারতবর্ষের ক্রিকেট জয়ের পর সেই জয়ের কাপটা নিয়ে যখন মাঠে দৌড়াতে 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 পান ক্রিকেটার বোলার সিরাজ ভারতবর্ষ দিকে হাত তুলে বলে আমরা জিতেছি, আমাদের কি কোনো অসুবিধা হয়েছে? তাহলে আজ আমরা কেন করবো? আজ আমরা কেন এগুলো করব? এই ভারতবর্ষের সকলে, এটা তো ইতিহাস বলছে, সেদিন যারা ভারতবর্ষের জন্য কিছু করেনি আজ তারা ভারতবর্ষের ঠিকাদার হওয়ার চেষ্টা করছে। আমরা তো এর বিরুদ্ধে লড়বই। শুধু ওইখানে লড়লে হবে না, এখানেও লড়তে হবে। আমাদের দিদি আরেক নাটকবাজ, মোদি যেমন এক নাটকবাজ, দিদি এক নাটকবাজ। টিভি বালারা কিছু দেখাবে না, টিভি বালারা ভিড় হচ্ছে আমাদের, কোথাও দেখাবে না। টিভি বালারা খুঁত পেলে সেটা দেখাবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দাড়ি কত বড় হচ্ছে টিভিতে সেটা নিয়ে আলোচনা। তার দাড়িতে ফ্যানের হাওয়া কি করে দোলাদুলি খাচ্ছে টিভিতে, তাই এখানে কোনো আলোচনা নাই। বাংলার দিদি, দিল্লির মোদী, তারা মজাসে আছে, আমাদেরকে নিয়ে তারা আরামসে রাজনীতি করছে। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে তাদের এই নর্তমকে, তাদের এই চালাকি। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন না আজকে রাজনীতিতে কি হচ্ছে? পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকরণের রাজনীতি চলছে, কেউ অস্বীকার করতে পারে? এই সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে প্রবেশ করল। বলুন, কোথায় ছিল বিজেপি পার্টি 98 সালের আগে? ছিল না। বিজেপি পার্টির শক্তি বাড়ল কবে থেকে? 99 সাল থেকে, যখন মমতা ব্যানার্জি দু হাত বাড়িয়ে বিজেপিকে বলল, এসো সখা, আমার হাত ধরে তুমি চলে এসো সখা, আমি তোমার জন্য বাজার তৈরি করে দিয়েছি। 99 সালে ভোট হলো, দুটো এমপি সিট জিতলো বিজেপি পার্টি। বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে প্রবেশ শুরু হয়ে গেল। তা তো বাংলায় কোনোদিন গুজারা হয়নি বিজেপি পার্টি, বাংলায় কোনো গুজারা হয়নি। জনসংঘের নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার লোক ছিল, বাংলায় তার কোনো গুজারা হয়নি। প্রথম মমতা ব্যানার্জি নিয়ে এলো। তখন সাংবাদিকরা মমতা ব্যানার্জিকে বলেছিল, আপনি হঠাৎ বিজেপির সঙ্গে নির্বাচনে আঘাত করছেন কেন? মমতা ব্যানার্জি বলল, বামপন্থীদের হটাতে হবে, তাই সবাইকে দরকার। বিজেপি তো অস্পৃশ্য নয়, বিজেপি তো অচ্যুত নয়, আরএসএস তো খারাপ কিছু নয়, আরএসএস তো দেশের সেবা করে, আরএসএস দেশভক্ত, আরএসএস দেশপ্রেমী, তাই আমি তাদের সঙ্গে সমঝোতা করব। মন্ত্রী হলো বিজেপি পার্টি, বিজেপি সরকারের দিল্লির রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, ভুলে যাবেন না। যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, গুজরাট কাণ্ড ঘটেছে, গোধ্রায় মুসলমানদের কতল করা হয়ে গেছে, মমতা ব্যানার্জি কোনো প্রতিবাদ করেছে? মহাত্মা গান্ধীর স্ট্যাচুর নিচে অনশন করেছে। সেদিন মহাত্মা গান্ধীর কথা মনে পড়েনি? মহাত্মা গান্ধীর স্ট্যাচুর নিচে অনশন করার দরকার পড়ে মনে পড়েনি? আপনার প্রতিবাদ করার কথা মনে আসেনি? একটা প্রতিবাদ মিছিল করার কথা আপনার মনে আসেনি? কারণ সেদিন বিজেপি ছিল আপনার অভিন্ন হৃদয় বন্ধু। আজ আজ বিজেপি নামক সাম্প্রদায়িক ভূত বোতল থেকে বার হয়ে গেছে, আপনি আর বোতলের মধ্যে ঢুকাতে পারছেন না। কিন্তু আমরা সেদিনও বলেছি, আজও বলেছি, 135 বছর আগেও কংগ্রেস বলেছে, আজও বলছি। বামেরা 1925 সাল থেকে আজও একই কথা বলছে, ভারতবর্ষ হবে গণতান্ত্রিক, ভারতবর্ষ হবে ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ হবে সকল মানুষের সমান অধিকারের দেশ। সেখান থেকে আমরা সরে যাইনি, আমরা সরে যাইনি। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি তো আগেও ছিল, এখনো আছে, ভোট আগেও ছিল, এখনো আছে। হঠাৎ করে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা দিলাম বলে ভোট যাওয়ার কি মানে হলো? ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা কোন সরকারের নয়। মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে তিনি মাসিয়া হবার চেষ্টা করলেন, নামাজের কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন, আল্লাহু আকবার বলে দিচ্ছেন, হিজাব পরে নিচ্ছেন, দুয়া পাঠ করছেন, কত কি নাটক দেখলাম। শেষে বললেন আমি ইমাম ভাতা দেব, মুয়াজ্জিন ভাতা দেব। কেউ আপনাকে কোন মুসলমান চাইনি ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা, কোন মুসলমান বলেনি আমার ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা দাও। কেন বলতে যাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হযরত মুহাম্মদ যেদিন মদিনাতে ইসলামের স্থাপন করে মসজিদ তৈরি করলেন, সেদিন থেকে ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা মক্তবের জন্ম। এ জাহানে যতদিন জাহান টিকে থাকবে, সিপিএম কংগ্রেস থাকবে কি থাকবে না জানি না,
তৃণমূল বিজেপি থাকবে কি থাকবে না জানি না, কিন্তু জাহান যতদিন থাকবে ততদিন সত্যের ধর্ম ইসলাম থাকবে, আর ততদিন মসজিদ থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে। কিছু করার নেই। ওয়াকফ বোর্ডের টাকা থেকে ইমাম মুয়াজ্জিনদের পয়সা দেওয়া হয়। আপনি কি করলেন? মাছের তেলে মাছ ভেজে দিলেন, মুসলমানকে বললেন আমি তোমাদের দিচ্ছি, আমি তোমাদের খাতির করছি, অথচ এই ইমাম মুয়াজ্জিনদের টাকা আসছে ওয়াকফ বোর্ড থেকে। ওয়াকফ বোর্ডটা কাদের? ধর্মপ্রাণ মুসলমান মানুষ আল্লাহ তাআলার নামে যা সম্পত্তি উৎসর্গ করে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। সেই সম্পত্তি দেখভাল করে মোতওয়াল্লিরা, ওয়াকিফরা। সেইখান থেকে একটা অংশ টাকা পায় ওয়াকফ বোর্ড, 7% টাকা পায় ওয়াকফ বোর্ড। সেই টাকা থেকে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা, এতিমদের সেবা করা, সাহায্য করার প্রক্রিয়া চলে। পশ্চিমবঙ্গে 83,000 ওয়াকফ সম্পত্তি আছে। শুনলে অবাক হবেন, একটা সময় যে ওয়াকফ সম্পত্তি থেকে কয়েকশো কোটি টাকা রোজগার হতো বছরে, আজ মমতা ব্যানার্জির আমলে সেই রোজগার নামতে 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 কয়েক হাজারে এসে ঠেকেছে। জেনে রাখুন আপনারা, আমি যদি মিথ্যা বলি একটাও কংগ্রেসকে ভোট দিবেন না, একদম কথা দিয়ে দিলাম। যদি আমার একটা কথা মিথ্যা হয়, একটাও কংগ্রেসকে ভোট দেবেন না। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কারা লুট করছে খোঁজ নিন। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি বিধানসভায় বসেন, যে বিধানসভায় বসে প্রতিদিন মিথ্যা কথা বলছেন, সেই বিধানসভাটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। জানেন 100 টাকা তার ভাড়া দেওয়া হয়, জেনে রাখেন। তাই এলাকার মানুষ এই বাংলায় যা ছিল না আজ তা হচ্ছে। কোন হিন্দু বলেনি, কোন মুসলমান বলেনি, কোন মুসলমান কি মুখ্যমন্ত্রীকে বলেছিল যে আমাদের মহরমে তাজিয়া বার হবে, দুর্গা ঠাকুরের প্রতিমার বিসর্জন বন্ধ করে দাও? কোন মুসলমান কেন বলতে? কোরআন এসব শেখায় না, উমাল কিতাব কোরআন এসব শেখায় না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের প্রথম কথা তুমি পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। তুমি পড়ো, জানো, জ্ঞান অর্জন করো। তারা প্রতিমা বিসর্জন ঠেকানোর কথা কেউ বলেনি। বাংলার মুখ্যমন্ত্রী খামোকা তৈরি করে গল্প বানিয়ে খাতির করার রাজনীতি করতে গিয়ে এই বাতাবরণ তৈরি করেছে। এই খাতিরের রাজনীতি মুসলমানরা কেউ চাইনি আপনার কাছে, আপনি করেছেন। আপনি প্রতিমা বিসর্জন বন্ধ করেছেন, দোষ পড়েছে মুসলমানের উপরে, আপনি মুসলমানের ভোট ক্যাচার হয়েছেন। এটাই তো গল্প, এটাই তো গল্প। এরপর যখন বিজেপি কটা সিট পেল, আপনার তখন মাথায় বাজ ভেঙে পড়ল। আপনি তখন দেখলেন মুসলমান খাতির করতে গিয়ে বিপদ বাড়ছে, তাই মুসলমান তুমি তফাৎ যাও, মুসলমান তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, আমি এখন হিন্দুদের সঙ্গে ঘর করব। দেখো হিন্দু পূজারীদের জন্য পুরোহিত ভাতা দিচ্ছি, আমাকে ভুল বুঝো না হিন্দু, হিন্দু আমাকে ভুল বুঝো না। আমি আর নামাজের কাতারে দাঁড়াই না, আমি আর আল্লাহু আকবার বলছি না। এখন আমি ভোট করতে গেলে মন্দিরে পুজো দিয়ে তারপর ভোট করতে যাই। এখন আমি তোমাদেরকে বলছি, আমার নাম মমতা ব্যানার্জি, আমি ব্রাহ্মণ। এখন আমি তোমাকে বলছি, আমি উমাল কিতাব কোরআন টোরান ছুঁইনি, পড়িনি, আমি তো প্রতিদিন চণ্ডী পাঠ করি। চণ্ডী পাঠ করলে আমার শক্তি বাড়ে, আমার সাহস বাড়ে। কে বলছে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতবার করোনার সময় ঈদগাহে নামাজ পড়া বন্ধ হয়ে গেল, বকরিদের নামাজ পড়া বন্ধ হয়ে গেল ঈদগাহেতে, যা মুসলমানদের জীবনে কোনোদিন হয়নি। মুসলমানরা মেনে নিয়েছিল, কারণ করোনায় মানতে হবে। এখনো করোনা বাড়ছে, হুহু করে বাড়ছে, আপনারা সতর্ক থাকবেন। কিন্তু সেদিন ঈদগাহে নামাজ পড়তে দেওয়া হয়নি, কোন মুসলমান আপত্তি করেনি, মেনে নিয়েছে। সমষ্টির স্বার্থ তাদের স্বার্থ। কিন্তু সেদিন মমতা ব্যানার্জি কি করলেন? দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে আস্তে করে 50,000 টাকা চাঁদা দিয়ে দিলেন। হিন্দু তুমি খুশি হও, হিন্দু তুমি খুশি হও। আমি ঈদের জন্য সামাই পায়েসের পয়সা দিনি, আমি বকরিদের জন্য কোন পশু উৎসর্গ করার জন্য পয়সা দিনি, আমি হিন্দু, তোমাদেরকে পয়সা দিলাম। আমি তো হিন্দু, আমি মোদির থেকে বড় হিন্দু। মোদি গুজরাটি হিন্দু, আমি বাঙালি হিন্দু। মোদি ব্রাহ্মণ নয়, মোদি ভেনিয়া, আমি আসলি ব্রাহ্মণ। এই প্রতিযোগিতা কে করছে?
এই প্রতিযোগিতা বাংলায় দেখতে পাচ্ছি আমরা, একদিকে তৃণমূল আরেকদিকে বিজেপি। আপনি মুসলমানদের জন্য, আপনি মুসলমানদের জন্য এখন অনেক গাওনা গাইছেন, চোখে নাই পানি কাঁদছে আমার নানি, খুবই কাঁদছেন আপনি। আপনাকে জিজ্ঞেস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ছোট্ট একটা প্রশ্ন করবো, ভোটের আগে জবাব দেবেন। আপনি যদি মনে করেন আপনার ভুলে এই বাংলায় বিজেপি প্রবেশ করল, আমি যে কথা বলে গেলাম তা যদি সত্য হয়, বাংলার মুসলমানের কাছে আপনার ভুলের জন্য মাফি চাইবেন আগে। আপনি বাংলার মুসলমানকে কিছু দেননি, খালি ভোট করিয়েছেন। মুসলমান ভিখারি নয়, মুসলমান মিসকিন নয়। এ ভারতবর্ষের 600 বছর মুসলমানদের রাজত্ব ছিল, মুসলমানরা মিসকিন নয়, আপনি মিসকিন বানাচ্ছেন। কোন মুসলমান ইমাম বাঁধা চাইনি, আপনি ভিখারি বানাচ্ছেন। তাদেরকে রাজনৈতিক মর্যাদা দেন, আর্থিক মর্যাদা দেন, সামাজিক মর্যাদা দেন। 1977 সাল পশ্চিমবঙ্গের ক্ষমতায় কংগ্রেস পার্টি, পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে যত চাকরি ছিল, সরকারি কর্মচারী যত ছিল, জানেন কি তার মধ্যে মুসলমানদের সংখ্যা কত ছিল? 9%। 9। কংগ্রেসের আমলে 77 সালে শেষ হচ্ছে, সরকারি দপ্তরে মুসলমানের সংখ্যা 9%। তখনকার মুসলমান আজকের মতো এত শিক্ষিত ছিল না। আজকে গ্রামে গ্রামে ঘরের ছেলে মেয়ে যেভাবে পড়াশোনা করছে, যেভাবে মুসলিম সমাজে শিক্ষা দীক্ষা বাড়ছে, সেদিন এত ছিল না। এখন গ্রামে গঞ্জে যেখানে সেখানে মুসলিম পরিবারের ডাক্তার ইঞ্জিনিয়ার ছড়াছড়ি লেগে গেছে, তখন এটা ছিল না। তবুও 77 সালে সরকারি দপ্তরে যত কর্মচারী 9% ছিল মুসলমান। আজ 2021 সাল সরকারি দপ্তরে, এই বাংলার সরকারি দপ্তরে যত চাকরি করে, যত কর্মচারী, মুসলমানের সংখ্যা কত? 1.5%। 1.5%। আপনি আমাদেরকে যা বুঝাবেন বুঝে যাব। এবারের ভোটে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের টিকিট দেওয়া কমিয়ে দিয়েছে, খবর নিয়ে দেখবেন, খবর নিয়ে দেখুন। মুসলমান তফাৎ বাংলার মুখ্যমন্ত্রী চালু করে দিয়েছে। এমএলএ টিকিটে গত বছরের থেকে মুসলমান প্রার্থীদের সংখ্যা 19% কমিয়ে দেওয়া হয়েছে। যান খোঁজ নিয়ে দেখো, যান। কংগ্রেস 92টা আসনে লড়ছে, 34টা মুসলমান। খোঁজ নিয়ে দেখুন। আমরা সকলের পার্টি, আমরা সকলের প্রতিনিধিত্ব করি, আমরা মুখে নয় কাজে ধর্মনিরপেক্ষতা পালন করি। পাশের জেলা মুর্শিদাবাদ, প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান, 70% মুর্শিদাবাদ জেলায় ব্রাহ্মণ সন্তানকে এমপি করা হয় মুসলমানকে হারিয়ে। আমরা তাই ধর্মনিরপেক্ষতার রাজনীতি বচপন থেকে, ছোট থেকে শিখি। যদি আপনার কাছে শিখবো না, কুচবিহারের ঘটনা নিয়ে আপনি শুরু করে দিলেন নাটক। আপনি শুরু করে দিলেন নাটক। 5 জন যুবক মারা গেছে, 5 জন যুবক, আমার রাজ্যের যুবক। 5 জন যুবক মারা গেছে, তাদেরকে অন্যায়ভাবে কারা মেরেছে খোঁজ করে বার করতে হবে। আমি কোর্ট করছি, হাইকোর্ট, সিবিআই তদন্তের জন্য জেনে রাখুন আপনারা। করবো ভোটের জন্য নয়, বিচারের জন্য। আমার বাংলার 5টা যুবক ভোট নয়, বিচার চাই। অন্যায় হয়েছে জানতে চাই, দোষীদের শাস্তি চাই, আমার দাবি তাই। বাংলার মুখ্যমন্ত্রী আপনি দেখছেন না বিজেপির নেতারা কি বলছে? এলাকায় এলাকায় শীতলকুচি করে দাও, গুলি পায়ে নয় বুকে করো। আমি যদি সরকারে থাকতাম, সেই সমস্ত নেতাদের ঘাড় ধরে জেলখানায় ঢুকে দিতাম। আপনি পারছেন না, হিম্মত নাই, আপনি ভীতু, আপনি কাপুরু, আপনি ম্যানেজ করে চলতে চান, তাই আপনি পারেন না। আমরা পরোয়া করি না, মোদীকে পরোয়া করি না, না পার্লামেন্টের মধ্যে না পার্লামেন্টের বাইরে, আমাদের কিছু যায় আসে না। আমরা কয়লা চুরির পয়সা খাই না, বালি চুরির পয়সা খাই না, গরু পাচারের পয়সা খাই না, তাই আমাদের কোনো ভয় নাই। যদি ভয় করি একমাত্র ঈশ্বরকে, যদি ভয় করি খোদা তাআলাকে, বাকি কোনো মামুকে ভয় করি না। তাই এলাকার মানুষ নিজেদের জীবনের উপলব্ধি দিয়ে দেখবেন, এই বাংলায় সংযুক্ত মোর্চা ঝড় তুলেছে, ঝড়। দীঘা থেকে দার্জিলিং সর্বত্র মোর্চা সমাবেশে ভিড়ে ভিড়, সর্বত্র ভিড়। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ বুঝছে কিছু করা দরকার। এই বাংলায় রুটি নাই, রুজি নাই, চাকরি নাই, শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, আইন শৃঙ্খলা নাই, কিছু নাই। বাংলার মানুষ আজ পরিযায়ী শ্রমিক হয়ে লাখে লাখে বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে কাজ নাই। বাংলার মানুষকে তাই প্রতিদিন প্রতিশ্রুতি ধোঁকা দিচ্ছে। আরে
আরে যুবশ্রী, কন্যাশ্রী সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আছে, এখানেও আছে, সেটাকে রক্ষা করা যাবে, সেটাকে বড় করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা যেটা নতুন করতে চাইছি এলাকার মানুষকে জানিয়ে দিই, লকডাউনের পর ভারতবর্ষের 14 কোটি মানুষের কাজ চলে গেছে, আবার লকডাউন শুরু হয়েছে, আবার মানুষ ফেরত আসতে আরম্ভ করেছে। মানুষের পকেটে পয়সা নাই, রুটি রুজি নেই। গ্রামে গ্রামে 100 দিনের কাজ আছে বলে, কংগ্রেসের আমলে 100 দিনের কাজটা ছিল বলে কোনো ক্রমে চলছে, কংগ্রেসের আমলে খাদ্য সুরক্ষা আইন ছিল বলে কোনো রকমে চলছে। মানুষের পকেটে পয়সা নাই, তাই আমরা একটা প্রকল্প আনছি, রাহুল গান্ধীর স্বাধীন প্রকল্প, স্বপ্নের প্রকল্প, তার নাম ন্যায় প্রকল্প, ন্যূনতম আয় প্রকল্প। এই ন্যূনতম আয় প্রকল্প কংগ্রেস পরিচালিত রাজ্য ছত্তিশগড়ে আমরা চালু করে দিয়েছি। এই প্রকল্পের মূল কথা কি? গরিব মানুষের পকেটে নগদ টাকা দিতে হবে, যাতে গরিব মানুষ সেই টাকা খরচ করে বাজার থেকে জিনিস খরিদ করতে পারে। গরিব মানুষ যদি জিনিস খরিদ করার সুযোগ পায়, বাজারে জিনিসের বিক্রি বাড়বে। বাজারে জিনিসের বিক্রি বাড়া মানে যারা বড় বড় শিল্পপতি বা ছোট শিল্পপতি যারা মাল উৎপাদন করে, তাদের ঘরে মাল উৎপাদন হবে। মাল উৎপাদন করতে মানুষের কাজের দরকার হবে, কাজ হলে মানুষের রোজগার বাড়বে, সারা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা পাল্টাবে।